আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি রিজওয়ানা মতিন, সহকারী অধ্যাপক, অর্থনীতি, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, সিলেট। আশা করি সবাই সুস্থ আছেন। আজ আমি বিএড অনার্স দ্বিতীয় বর্ষ চতুর্থ সেমিস্টারের অর্থনীতি পাঠ্যসূচির অন্তর্ভুক্ত একটি ইউনিট নিয়ে আলোচনা করব। ইকোনমিক্স পেপার 2, যার বিষয় কোড 520359 এর ইউনিট 7 আজকের আলোচনার বিষয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বর্তমানে একটি কঠিন সময় অতিবাহিত করছি, কিন্তু তাই বলে জীবন তো থেমে থাকে না। আমরাও ঘরে থেকে নিরাপদে থেকে আমাদের যার যার দায়িত্ব যতটুকু সম্ভব পালন করার চেষ্টা করব। যাই হোক, আমরা এবার আমাদের মূল আলোচনায় চলে আসি। স্লাইডে আমরা একটি ছবি দেখতে পাচ্ছি, যেখানে দেখা যাচ্ছে বিপুল পরিমাণ বাংলাদেশি কারেন্সি অর্থাৎ টাকা, এবং পাশের ছবিতে দেখতে পাচ্ছি একজন বিশিষ্ট অর্থনীতিবিদ। আমাদের অর্থনীতি পাঠ্যসূচির 7ম ইউনিটে তার একটি তত্ত্ব নিয়ে আলোচনা করা হয়েছে। তিনি আরভিং ফিশার। অর্থনীতিবিদ আরভিং ফিশারের জন্ম 27 ফেব্রুয়ারি 1867 সালে এবং মৃত্যু 29 এপ্রিল 1947 সালে। তিনি একজন আমেরিকান অর্থনীতিবিদ, একাধারে পরিসংখ্যানবিদ, একজন ইনভেন্টর, প্রোগ্রেসিভ সোশ্যাল ক্যাম্পেইনার, আর্লিয়েস্ট আমেরিকান নিওক্লাসিক্যাল ইকোনমিস্ট। তিনি অত্যন্ত প্রভাবশালী একজন অর্থনীতিবিদ। তার পরবর্তী সময়ে অর্থনীতিবিদ মিল্টন ফ্রিডম্যান, জেমস টোবিন, ফ্রাঙ্কো মডিগ্লিয়ানি সহ আরো অনেককে তিনি প্রভাবিত করেন। আমরা আরভিং ফিশারের অর্থ বিষয়ক তত্ত্বটি আজ আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজ আমরা আমাদের ইউনিট 7 এর যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে দ্য কোয়ান্টিটেটিভ থিওরি অফ মানি ট্রানজ্যাকশন বা অর্থের পরিমাণ তত্ত্ব। আমাদের এই ইউনিট 7 এ 3টি তত্ত্ব নিয়ে আলোচনা করা হয়েছে। প্রথমেই আছে অর্থনীতিবিদ আরভিং ফিশারের যে সমীকরণ সেটি, তারপর আরো দুটি সমীকরণ নিয়ে আলোচনা করা হয়েছে। একটি হচ্ছে ক্যামব্রিজ সমীকরণ এবং অপরটি হচ্ছে আধুনিক পরিমাণ তত্ত্ব, মুদ্রার আধুনিক পরিমাণ তত্ত্ব, যেটি অর্থনীতিবিদ মিল্টন ফ্রিডম্যানের অবদান। সেটি নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তাই আজকে আমরা আরভিং ফিশারের অর্থের পরিমাণ তত্ত্ব বা বিনিময় সমীকরণটি নিয়ে আলোচনা করছি। এই পাঠ শেষে শিক্ষার্থীরা অর্থনীতিবিদ আরভিং ফিশারের অর্থের পরিমাণ তত্ত্বের মূল বক্তব্য কি তা বলতে পারবে, ফিশারের সমীকরণটি ব্যাখ্যা করতে পারবে এবং তত্ত্বটির সীমাবদ্ধতাগুলো চিহ্নিত করতে পারবে। এই তত্ত্বের আলোচনার প্রথমে আমাদেরকে যে বিষয়টি বুঝতে হবে সেটা হচ্ছে অর্থের মূল্য কি। আমরা বিভিন্ন দ্রব্য সামগ্রীর মূল্য নিয়ে কথা বলি, অর্থেরও মূল্য রয়েছে। অর্থের মূল্য বলতে মূলত অর্থের ক্রয় ক্ষমতাকে বোঝায়। এই ক্রয় ক্ষমতা আবার দু ধরনের হতে পারে, অভ্যন্তরীণ ক্রয় ক্ষমতা এবং বৈদেশিক ক্রয় ক্ষমতা। কিছু অর্থনীতিবিদ কেবল অভ্যন্তরীণ ক্রয় ক্ষমতার আলোকেই অর্থের মূল্যকে সংজ্ঞায়িত করেন, আবার অনেকে অভ্যন্তরীণ এবং বৈদেশিক ক্রয় ক্ষমতা দুটোকেই সমান গুরুত্ব দেন। এ বিষয়ে আমরা D.H. রবার্টসনের একটি সংজ্ঞা দেখব। তিনি বলেছেন, the amount of things in general which will be given in exchange for a unit of money। অর্থাৎ অর্থের মূল্য হচ্ছে সাধারণভাবে প্রতি একক অর্থের বিনিময়ে যে পরিমাণ দ্রব্য ও সেবা সামগ্রী পাওয়া যায় তাই। অর্থাৎ তিনি কেবল অভ্যন্তরীণ ক্রয় ক্ষমতাকে গুরুত্ব দিয়েছেন। জাপানে বংশোদ্ভূত আমেরিকান অর্থনীতিবিদ কেনেথ কে কুরিহারা তিনি যে সংজ্ঞা দিয়েছেন সেটি অনুসারে বলা যায়, মুদ্রার অভ্যন্তরীণ মূল্য বলতে দ্রব্য সেবার ক্রয় ক্ষমতাকে বোঝায়। মুদ্রার বাহ্যিক মূল্য এর বৈদেশিক বিনিময় হার। অর্থাৎ
কোনো বিদেশি মুদ্রার অভ্যন্তরীণ মূল্যকে বোঝায়। তো এর আলোকে আমরা অর্থের মূল্য সম্পর্কে একটি সামারি, সেটা হচ্ছে অর্থের মূল্য হচ্ছে অর্থের ক্রয় ক্ষমতা বা প্রতি একক অর্থের বিনিময়ে ক্রয়কৃত দ্রব্য ও সেবা সামগ্রী হচ্ছে অর্থের মূল্য, এবং মুদ্রার বাহ্যিক মূল্য ও বৈদেশিক বিনিময় হারই অর্থের মূল্য। আর একদম সহজে বলা যায় অর্থের মূল্য সমান 1 দাম স্তর বা সাধারণ প্রাইস লেভেল যেটা, সেটা। অর্থের পরিমাণ ও দ্রব্যমূল্যের মধ্যে এটা থেকে বোঝা যাচ্ছে যে একটা সম্পর্ক রয়েছে। যে সর্বশেষ যে পয়েন্টটি দেখা যাচ্ছে অর্থের মূল্য সমান 1 দাম স্তর, এটা থেকে বোঝা যাচ্ছে অর্থের মূল্য এবং দাম স্তরের মধ্যে একটি সম্পর্ক রয়েছে। এই সম্পর্ক ক্লাসিক্যাল ইকোনমিস্টরা অনেকেই দৃষ্টি আকৃষ্ট করে এই বিষয়টি, তবে দুটি কিভাবে সম্পর্কিত তার সঠিক ব্যাখ্যা কেউ দিতে পারেননি। 40-এর দশকে কেইনসিয়ান দর্শন গ্রহণের পূর্বে অর্থের পরিমাণ তত্ত্বকে গুরুত্বপূর্ণ তত্ত্ব হিসেবে বিবেচনা করা হতো। পরিমাণ তত্ত্ববিদেরা বিভিন্ন বিষয় নিয়ে, যেমন দ্রব্যের পরম মূল্য নির্ধারণ, অর্থের যোগান, সুদের হার নির্ধারণের উপাদান ব্যাখ্যা, অর্থের চাহিদা তত্ত্ব, এসব বিভিন্ন বিষয়ে তারা একমত হতে পারেননি, কিন্তু এই যে অর্থের পরিমাণ ও দ্রব্য মূল্যের মধ্যে সম্পর্ক বিষয়ে তারা একমত ছিলেন। অর্থের পরিমাণ ও দ্রব্যমূল্যের মধ্যে সম্পর্কের তাত্ত্বিক ব্যাখ্যা পাওয়া যায় পরিমাণ তত্ত্বের মাধ্যমে। একটু আগে আমরা যেটা দেখলাম 1 দাম স্তর, সেখানে অর্থের যোগান এবং চাহিদার দ্বারা কিভাবে অর্থের মূল্য নির্ধারণ হয় তা আমরা বলছি যে এটা পরিমাণ তত্ত্বের আলোচনার মূল বিষয়। পরিমাণ তত্ত্ব অনুযায়ী অর্থের পরিমাণ দ্বারা দ্রব্যমূল্য নির্ধারিত হয়, অর্থাৎ অর্থের পরিমাণ বাড়লে বা কমলে দ্রব্যমূল্য বাড়ে বা কমে। এই অবস্থায় অর্থের মূল্য কমবে বা বাড়বে, অর্থাৎ অর্থের পরিমাণ বাড়লে দ্রব্যমূল্য বাড়বে এবং অর্থের মূল্য কমবে। আবার বিপরীতক্রমে অর্থের পরিমাণ কমলে দ্রব্যমূল্য কমবে এবং অর্থের মূল্য বাড়বে। অর্থের পরিমাণ এবং এর মূল্যের মধ্যে এই বিপরীত সম্পর্ক অর্থের পরিমাণ তত্ত্বের মূল ভাষ্য। আরভিং ফিশারের সমীকরণ নগদ লেনদেন তত্ত্ব, বিনিময় সমীকরণ, ফিশারের সমীকরণ নামেও পরিচিত। ফিশার ছাড়াও অর্থের পরিমাণ তত্ত্বের লেনদেন বিশ্লেষণের সাথে সিডনি নিউকম এর নামও জড়িত ঘনিষ্ঠভাবে। তারাও এছাড়াও আরভিং ফিশার ছাড়াও এবং সিডনি নিউকম ছাড়াও ডেভিড রিকার্ডো, এফ টাউসিগ, জে.এস. মিল প্রমুখ অর্থনীতিবিদ এই তত্ত্ব নিয়ে আলোচনা করেছেন, অর্থের লেনদেন নগদ লেনদেন তত্ত্ব নিয়ে আলোচনা করেছেন। আরভিং ফিশার 1911 সালে তার পারচেজিং পাওয়ার অফ মানি গ্রন্থে এই অর্থের পরিমাণ তত্ত্ব সম্পর্কে বক্তব্য রাখেন। এই তত্ত্ব অনুসারে অর্থের ক্রয় ক্ষমতা দ্রব্যমূল্যের বিপরীত। তিনি তার যে সমীকরণ দিয়েছেন সেখানে সেটি দেখিয়েছেন। তিনি প্রথম যে সমীকরণ দিয়েছেন সেখানে তিনি বলেছেন MB সমান PT বা P সমান MV ডিভাইডেড বাই T, যেখানে M হচ্ছে অর্থের প্রচলিত পরিমাণ, V হচ্ছে এর প্রচলন গতি বা ভেলোসিটি, অর্থাৎ এক একক অর্থ যতবার হাত বদল করে সেটাকে বলা হয় তার প্রচলন গতি, এবং T হচ্ছে দ্রব্য ও সেবার লেনদেন। কোথাও কোথাও এটাকে Y দিয়েও চিহ্নিত করা হয়েছে যে MB সমান PY, Y হচ্ছে রিয়েল ইনকাম। আচ্ছা, এখানে আমরা বলছি যে দ্রব্য সেবার লেনদেন, এবং P হচ্ছে সাধারণ দাম স্তর। কিন্তু এতে ব্যাংকের যে অর্থ বা আমানত এবং সেটার ভেলোসিটি বিবেচনা না করায় ফিশার সমালোচনার সম্মুখীন হন। ফলে পরবর্তীতে তিনি ব্যাংক মানি এবং এর গতিবেগ এই সমীকরণে যুক্ত করেন, যেটাকে তিনি চিহ্নিত করেন M প্রাইম এবং V প্রাইম। সংশোধিত সমীকরণটি হচ্ছে
এম ভি প্লাস এম প্রাইম ভি প্রাইম সমান পিটি, অর্থাৎ প্রাইস লেভেল সমান এম ভি প্লাস এম প্রাইম ভি প্রাইম ডিভাইডেড বাই টি। এম প্রাইম এখানে আমানত এবং ভি প্রাইম আমানত বা ব্যাংকের অর্থের গতিবেগ। আমরা এবার দেখব যে ফিশার এই যে সমীকরণটা দিয়েছেন তার পেছনে কিছু অ্যাজাম্পশন আছে বা অনুমিতি ধরে নিয়েছেন। তিনি ধরে নিয়েছেন স্বল্প মেয়াদে এই টি মানে লেনদেনের পরিমাণ এবং প্রচলন গতি, অর্থের প্রচলন গতি এবং ব্যাংক আমানতের প্রচলন গতি স্থির থাকবে, আবার এম এর সাপেক্ষে এম প্রাইমের অনুপাত স্থির থাকবে। ফলে এম এর সাথে পি এর সম্পর্ক প্রত্যক্ষ ও আনুপাতিক, অর্থাৎ এম এবং এম প্রাইম যে হারে বৃদ্ধি পাবে দাম স্তর সেই একই হারে বাড়বে এবং অর্থের মূল্য একই হারে কমবে। সুতরাং অর্থের পরিমাণের সাথে অর্থের মূল্যের সম্পর্ক বিপরীত, এই সূত্রের মাধ্যমে তিনি তাই দেখিয়েছেন। অর্থের পরিমাণ তত্ত্বটি এবার আমরা চিত্রের মাধ্যমে একটু দেখব। আমরা স্লাইডে দুটো চিত্র দেখতে পাচ্ছি। রেখাচিত্র উপরের যেটি, সেখানে লম্ব অক্ষে দাম স্তর দেখানো হয়েছে এবং ভূমি অক্ষে দেখানো হয়েছে অর্থের পরিমাণ। নিচের রেখাচিত্রটিতে লম্ব অক্ষে অর্থের মূল্য এবং ভূমি অক্ষে অর্থের পরিমাণ নির্দেশ করা হয়েছে। উপরের চিত্রটিতে আমরা দেখতে পাচ্ছি অর্থের পরিমাণ OM থেকে OM2 তে বৃদ্ধি পাওয়াতে দাম স্তর OP থেকে বৃদ্ধি পেয়ে হয়েছে OP2। একইভাবে অর্থের পরিমাণ যখন আরো বৃদ্ধি পেয়ে M4 এ পৌঁছেছে তখন দাম স্তর বৃদ্ধি পেয়ে হয়েছে P4। অর্থাৎ অর্থের পরিমাণ বাড়ার সাথে সাথে দাম স্তর বৃদ্ধি পেয়েছে। অর্থের পরিমাণের সাথে বা অর্থের যোগানের সাথে দাম স্তরের সরাসরি সম্পর্ক এখানে দেখানো হয়েছে। নিচের চিত্রে আমরা দেখতে পাচ্ছি ভূমি অক্ষে অর্থের পরিমাণ OM থেকে বৃদ্ধি পেয়ে OM2 হওয়াতে অর্থের মূল্য 1/P থেকে হ্রাস পেয়ে হয়েছে 1/P2। অর্থের পরিমাণ আরো বৃদ্ধি পেয়ে M4 এ পৌঁছানোয় আমরা দেখতে পাচ্ছি লম্ব অক্ষে অর্থের মূল্য 1/P4 এ হ্রাস পেয়েছে। অর্থাৎ M যত বৃদ্ধি পেয়েছে অর্থের মূল্য ততই হ্রাস পেয়েছে। অর্থাৎ অর্থের পরিমাণের সাথে অর্থের মূল্যের বিপরীত সম্পর্ক এখানে দেখানো হয়েছে। সুতরাং আমরা বলতে পারি যে অর্থের পরিমাণ বৃদ্ধি পেলে দাম স্তর বৃদ্ধি পায় কিন্তু অর্থের মূল্য হ্রাস পায়। অর্থাৎ অর্থের পরিমাণের সাথে অর্থের মূল্যের সম্পর্ক বিপরীত। প্রত্যেকটি তত্ত্বই সমালোচনার ঊর্ধ্বে নয়। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিভিন্ন অর্থনীতিবিদ এই ফিশারের পরিমাণ তত্ত্বটি, অর্থের পরিমাণ তত্ত্বটিকে সমালোচনা করেছেন। প্রথমেই বলা হয়েছে যে এর অ্যাজাম্পশনগুলো আনরিয়েলিস্টিক বা অবাস্তব অনুমিতি। ফিশারের সমীকরণে অর্থের এবং আমানতের প্রচলন গতি ভি প্রাইম এবং লেনদেনের পরিমাণ টি এর মান স্বল্পমেয়াদে স্থির ধরা হয়েছে, কিন্তু বাস্তবে এম, ভি, পি এবং টি কোনোটিই স্বাধীন নয়, বরং প্রত্যক্ষ বা পরোক্ষভাবে একে অপরের উপর নির্ভরশীল। আবার অর্থের যে যোগান এবং ব্যাংক আমানতের যে পরিমাণ দুটোও পরস্পর স্বাধীন নয়। বাস্তবে জনসংখ্যা, ব্যবসা বাণিজ্য, মানুষের রুচি ইত্যাদির পরিবর্তন হয়, ফলে এই ভ্যারিয়েবলগুলোও পরিবর্তন হয়। এসব ভ্যারিয়েবলের মান স্থির থাকবে বলে ধরে নেওয়াটিকে বাস্তবসম্মত নয় বলা হয়েছে। সমীকরণ অসামঞ্জস্যপূর্ণ। ফিশারের সমীকরণে এম কে ভি দ্বারা গুণ করা হয়েছে, যেটাকে বলা হয়েছে অসামঞ্জস্যপূর্ণ। যে এখানে এম কোনো নির্দিষ্ট সময়ে অর্থের পরিমাণ দেখায়, আবার ভি কোনো নির্দিষ্ট সময়ে অর্থের টার্নওভার প্রকাশ করে। এজন্য এম এবং ভি এর গুণফল সামঞ্জস্যপূর্ণ নয় বলে সমালোচনা করা হয়েছে।
বলা হয়েছে অর্থের চাহিদার উপর এই তত্ত্বে কম গুরুত্ব দেওয়া হয়েছে। মুদ্রার পরিমাণ তত্ত্বে কেবল বিনিময়ের মাধ্যম হিসেবে মুদ্রার চাহিদার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। বাস্তবে মানুষ মূল্যের সংরক্ষক হিসেবেও বা স্টোর অফ ভ্যালু হিসেবেও অর্থের চাহিদা করে। স্টোর অফ ভ্যালু হিসেবে অর্থের চাহিদা এক্ষেত্রে মুদ্রার পরিবর্তন হলে ব্যয় সমানুপাতে নাও বাড়তে পারে। এই অবস্থায় দ্রব্যমূল্যের পরিবর্তন সমানুপাতিক হবে না। বলা হয়েছে যে এই তত্ত্বটি অনড় বা এই থিওরিটি স্ট্যাটিক নেচারের। কোনো অনড় সমাজে এই তত্ত্ব প্রযোজ্য। কিভাবে মুদ্রার পরিবর্তন হলে দ্রব্যমূল্যের পরিবর্তন হয়, ফিশার শুধু তা দেখানোর চেষ্টা করেন। কিভাবে মুদ্রার মূল্য নির্ধারণ করা যায় তার ব্যাখ্যা তিনি দেননি। মূল্যের আপেক্ষিক পরিবর্তন বিবেচনা করা হয়নি এই তত্ত্বে। ভন হায়েক নামে একজন অর্থনীতিবিদ যিনি বলেছেন যে আর্থিক উপাদান দ্বারা আপেক্ষিক মূল্যের পরিবর্তন হয়, যা বিনিময় সমীকরণ ব্যাখ্যা করে না। বাস্তবে মূল্যের আপেক্ষিক পরিবর্তন অর্থের মূল্য পরিবর্তনের জন্য বেশি গুরুত্বপূর্ণ। সুদের হারকে এই তত্ত্বে অবহেলা করা হয়েছে। বিনিময় সমীকরণ অনুযায়ী মুদ্রার সমানুপাতিক পরিবর্তন হলে মূল্যের সমানুপাতিক পরিবর্তন হয়, কিন্তু কি প্রক্রিয়ায় এই অবস্থা হবে তা ফিশার ব্যাখ্যা করেননি। বাস্তবে মুদ্রার পরিমাণ সুদের হার পরিবর্তন করে দ্রব্যমূল্যকে প্রভাবিত করে। মুদ্রার প্রকৃত ক্রয় ক্ষমতা পরিমাপে অক্ষম। ফিশারের সমীকরণের যে পি বা দাম স্তর মাধ্যমিক এবং চূড়ান্ত দ্রব্যের মূল্য প্রকাশ করে। এজন্য ফিশারের পিটি অতিরিক্ত জিএনপি নির্দেশ করে। জন ম্যানিয়ার্ড কেইনসের মতে ফিশারের সমীকরণ শুধু নগদ লেনদেনের মান পরিমাপ করে, মুদ্রার ক্রয় ক্ষমতা পরিমাপ করতে পারে না। বাণিজ্য চক্র বিশ্লেষণে এই তত্ত্ব অক্ষম। ফিশারের সমীকরণ বাণিজ্য চক্রের গতিধারা বিশ্লেষণ করতে অক্ষম। উদাহরণস্বরূপ বলা যায় 1923 সালে জার্মানিতে উল্লম্ফন মুদ্রাস্ফীতির জন্য মুদ্রার পরিমাণ যতটা দায়ী ছিল তার চেয়ে বেশি দায়ী ছিল মুদ্রার গতিবেগ। মুদ্রার যে প্রচলন গতি সেটা বেশি হওয়ার কারণে এটি ঘটেছিল, মুদ্রার পরিমাণ নয়। আবার 1923 সালে যুক্তরাষ্ট্রের সমৃদ্ধির সময় দেখা যায় যে মানি সাপ্লাই বাড়লেও টি এর মান বা লেনদেনের পরিমাণ বাড়ার কারণে পি বা দাম স্তর স্থিতিশীল ছিল, অর্থাৎ অর্থের পরিমাণ বৃদ্ধি পেলেও উৎপাদন বেশি হয়েছিল, তাই দাম স্তর স্থিতিশীল ছিল। মূল্য নির্ধারণে মনস্তাত্ত্বিক ও প্রত্যাশিত উপকরণ বিবেচনা করা হয়নি। দ্রব্যমূল্যের ওঠানামা মূলত সামগ্রিক চাহিদা ওঠানামার উপর নির্ভর করে, অর্থের পরিমাণের উপর নয়। সামগ্রিক চাহিদা আবার ক্রেতার ব্যয়, মূল্য, প্রত্যাশা ইত্যাদি উপাদান দ্বারা প্রভাবিত হয়। ডিএইচ রবার্টসনের মতে তারল্যফাদ অবস্থায় অর্থের পরিমাণ যদি বৃদ্ধি পায়, মোট ব্যয় নাও বাড়তে পারে। এই অবস্থায় অর্থের পরিমাণ এবং মূল্যের মধ্যে ফিশারের বর্ণিত যে সম্পর্ক সেটি দেখা যাবে না, অর্থাৎ অর্থের পরিমাণ ও মূল্যের যে বিপরীত সম্পর্ক সেটা এক্ষেত্রে দেখা যাবে না। অর্থের পরিমাণ ও চাহিদার মধ্যে কার্যকারণ সম্পর্ক অসম্পূর্ণ। পরিমাণ তত্ত্ব অনুযায়ী অর্থের পরিমাণ বাড়লে কার্যকরী চাহিদা বাড়বে, ফলে দ্রব্যমূল্য বাড়বে। কিন্তু কার্যকরী চাহিদা পরিবর্তন হলেও অর্থের পরিবর্তন হতে পারে, অর্থের মূল্যের পরিবর্তন হতে পারে। এই ধরনের বিপরীত সম্পর্ক পরিমাণ তত্ত্বে বিবেচনা করা হয়নি। এভাবে বিভিন্নভাবে অর্থের পরিমাণ তত্ত্বটি সমালোচনার সম্মুখীন হয়েছে, কিন্তু তারপরও এর গুরুত্ব কমে যায় না, বরং অর্থনীতিতে এটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। আজ এ পর্যন্তই। এই প্যান্ডেমিক হতে নিজেকে সুরক্ষিত রাখার জন্য আমরা সকল স্বাস্থ্যবিধি মেনে চলব। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।